প্রিয় সুধী দর্শকবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জীবনের আলো। আমাদের আজকের বিষয় পর্দা প্রথায় সামাজিক নিরাপত্তা। ইসলামে নারী পুরুষের পর্দা পালনের নির্দেশনা রয়েছে, যা শালীনতা, সম্মান এবং নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যে প্রবর্তিত। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন প্রফেসর সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই দর্শকবৃন্দ বলবো সেলিন ইয়াসমিনকে যে পর্দা আসলে কি, পর্দা বলতে আমরা কি বুঝব? আসলে পর্দা বলতে আমরা যা বুঝি, পর্দা অথবা হিজাব আমরা যদি বলি, এর আবিধানিক অর্থ হলো একটা অন্তরায় বা আবরণ বা আড়াল করা। হ্যাঁ, মানে একটা জিনিস থেকে আর একটা জিনিসের আড়াল করে রাখা। তো আমরা এই যে পর্দা বলছি, এই পর্দা শুধু বাহ্যিক যে পোশাক আশাক সেটাই নয়, এটার বিভিন্ন ধরনের পর্দা আছে। যদি আমরা বলি যে আমাদের চোখের পর্দা, আমাদের জিহ্বার পর্দা, আমরা বলতে পারি আমরা দেহের যে আবরণ সেই পর্দা। আল্লাহ কিন্তু সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে হে আদম সন্তান, তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ দিয়েছি যাতে করে তোমরা লজ্জাস্থান আবৃত করতে পারো এবং তোমাদের সৌন্দর্য বর্ধন করতে পারো। আর তাকওয়ার পোশাকই হচ্ছে শ্রেষ্ঠ পোশাক। তার মানে কি, যে এই যে পোশাকের উদ্দেশ্য, প্রথম হচ্ছে আমাদের শীত বা রোদ এ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করা, দ্বিতীয় হচ্ছে আমাদের সৌন্দর্য বর্ধন করা, এবং তৃতীয় এবং প্রধান যেটা কারণ সেটা হচ্ছে আমাদেরকে নিজেদের শালীনতা, নিজেদের দেহকে আবৃত করে রাখা, নিজেদেরকে পরিশুদ্ধ রাখা। হ্যাঁ, এবং এই যে পোশাকের বিধান আল্লাহ তাআলা কিন্তু কি বললেন কোরআনে, হে আদম সন্তান। তার মানে এই পোশাকের বিধান শুধু মুসলমানদের জন্য নয়, অমুসলিম সমাজেও, মানে পুরো মানব জাতির জন্যই আল্লাহ পোশাকের বিধান দিলেন, যাতে করে যে কোনো ধরনের সামাজিক এই যে পোশাকের অপ্রতুলতা যেন একটা সমাজকে ধ্বংস করে না দেয়, সামাজিক যেন কোনো রকমের সমস্যা না হয় সেটা রক্ষা করা, নিরাপত্তা বিধান করা। আর পোশাকের বিধানের বা পর্দার বিধানের আরেকটা কারণ হচ্ছে নারী এবং পুরুষের চরিত্রকে সংরক্ষণ করা। আমরা যদি বলি, তার মানে নারী এবং পুরুষের অবাধ মেলামেশার ফলে সমাজে যাতে যে সমস্ত অপরাধ সংঘটিত হতে পারে বা যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলো থেকে রক্ষা করে এই পর্দার বিধান, বা আমরা যদি বলি হিজাব। এবং সেটা শুধু নারীদের জন্য না, কিন্তু ইসলাম কিন্তু নারী এবং পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান। রাসূলকে বলছেন যে তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারপর ৩১ নম্বর আয়াতে কিন্তু ঈমানদার নারীগণকে বলা হচ্ছে যে দৃষ্টি অবনত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং তারা তাদের মাথার যে কাপড় আছে সেটা দিয়ে ঘাড় এবং বুকের উপরটা ঢেকে রাখবে, পুরো শরীরটা আচ্ছাদন করে। এখন স্বাভাবিকভাবে বের হয় কোন দুটো জায়গা, মুখমণ্ডল এবং হাত, যেটাকে আমরা বলি। তো এই প্রসঙ্গে একটা হাদিস আছে আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। একবার আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে আসলেন খুবই পাতলা কাপড় পরে, যেটা দিয়ে তার সৌন্দর্য ঢাকছিল না। রাসূল রাগ করে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন যে তুমি ঠিকভাবে কাপড় পরে আসো। এবং তিনি বললেন যে প্রাপ্তবয়স্ক নারীদের দুটি অংশ ছাড়া আর কোনো কিছু দেখানো যাবে না, মানে যাতে প্রদর্শিত না হয়। তাই বলে তিনি মুখমণ্ডল এবং হাতের কবজি থেকে যে হাতের যে অংশটা সেটা দেখালেন। তার মানে কি, যে পোশাক শালীনতা এবং মুমিনরা নারী পুরুষ উভয় তো দৃষ্টি সংযত রাখবেই, কিন্তু তারপরেও বাহ্যিক যে পর্দা, বাহ্যিক যে পোশাক আশাক সেটাও শালীন হতে হবে, যেন দৃষ্টিকটু না হয় এই ব্যাপারটা। এই যে আপনি যে সূরা আরাফের ২৬ নম্বর আয়াতের কথা বললেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিচ্ছেন যে তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম, কিন্তু কোরআনে কোথাও বলা হয়নি যে তাকওয়ার পোশাকের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে। এটা আমরা হাদিস থেকে পাই। হাদিসে যেটা আসছে যে পোশাকের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেটা বলা হয়েছে যে এটা এত পাতলা হবে না যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এত আটসাট হবে না যাতে তার স্ট্রাকচার বোঝা যায়, এবং এতটা ডিসকমফোর্ট হতে হবে না যেটা মানুষের অস্বস্তির কারণ হয়, যে মানুষ অসুস্থ হয়ে যায়।
তো এবং সৌন্দর্য বৃদ্ধি করবে, যেটা আল্লাহ বলেছেন, এটা একটা উদ্দেশ্য, এবং লজ্জাস্থানগুলো ঢেকে রাখবে, এটা থাকবে অবশ্যই। তো এদিক থেকে যদি আমরা দেখি, তাহলে পর্দা একটা জিনিস আর পোশাক হচ্ছে আরেকটা জিনিস। পোশাক সবার জন্য সমানভাবে প্রযোজ্য যদি তারা মানুষের অন্তর্ভুক্ত হয়, আদম সন্তানদের অন্তর্ভুক্ত হন। আরেকটা কথা আবার বলেছেন যে পর্দা হচ্ছে আড়াল, যেটা এখানে সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমরা যখন মুমিন পুরুষদেরকে বলা হচ্ছে, তোমরা যখন উম্মুল মুমিনিনদের ঘরে যাবে, তাদের কাছ থেকে কোনো কিছু চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে। এবং এটার পারপাস আল্লাহ বলে দিচ্ছেন কি, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য পবিত্রতা রক্ষা করার অন্যতম উপায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের অন্তরকে পবিত্র রাখতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং তার সময়ে যারা ছিলেন তারা মানুষদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। এই মানুষদেরকে সম্বোধন করে যদি আল্লাহ এটা বলেন যে তাদের জন্য পর্দার আড়াল থেকে কথা বলা বা কিছু চাওয়া, এটা এই জন্য যে তাতে করে উভয়ের অন্তরের পবিত্রতা রক্ষা পাবে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পর্দা প্রথার ব্যাপারে যে গুরুত্ব, তা আরও কিভাবে ব্যাখ্যা করার দরকার আছে কি? এখানে পর্দা, যেটা পর্দাকে যদি আমরা নেগেটিভ হিসেবে না নিই, নেতিবাচক কিছু না করি, তাহলে স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হচ্ছে আমাদের জাতীয় পোশাক হচ্ছে শাড়ি মেয়েদের জন্য, ছেলেদের জন্য হচ্ছে পাঞ্জাবি বা লুঙ্গি, এরকমের প্রত্যেকটা পোশাক কিন্তু যথেষ্ট পরিমাণ ঢিলে ঢালা এবং যথেষ্ট পরিমাণ কাপড় সেখানে থাকে নিজেদেরকে আবৃত করার জন্য। বাট আমরা কোন স্টাইলে সেটা ব্যবহার করছি, এটা হচ্ছে ডিফারেন্ট বিষয়। আমাদের দাদি নানি বা তাদের আগে এরকমের যাতে দেখি, ওনারা যে কাপড় পরতেন, শাড়ি পরতেন, ওনাদের কিন্তু অন্যদের সামনে যেতে গেলে দেখতাম এত বড় একটা ঘোমটা দিতেন ওনারা। ইভেন হিন্দু আমাদের ঠাকুমা জাতীয় যারা ছিলেন, ওনারাও কিন্তু অন্যদের সামনে যেতে গেলে বড় ঘোমটা দিয়ে যেতেন। এবং আমরা যদি অতীতের যে সিনেমাগুলো আছে এগুলোর দিকে যদি দেখি, তখন দেখব ওই কালচারটাকে তারা কিন্তু সেখানে তুলে ধরেছেন। সেখানে মেয়েদের দেখা যাচ্ছে যে ফুল স্লিভ তারা ব্লাউজ পরেছে, অনেক লম্বা লম্বা ব্লাউজ পরা, সে সাথে শাড়ি এবং বড় ঘোমটা দিয়েছেন। মানে কি, নিজেদের সৌন্দর্যকে তারাও কিন্তু অন্যদের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করেন নাই। এখনও আমরা যদি নিরাপত্তার কথা বলি, যে আমাদের সমাজের নারীদের নিরাপত্তা নাই, ছেলেদের বাচ্চাদের নিরাপত্তা নাই, এরপরে মানে বৃদ্ধদেরও নিরাপত্তা নাই এবং শিশুদেরও নিরাপত্তা নাই, এরকম অবস্থাতে এইখানে এই পর্দা প্রথা এটা কিভাবে কাজ করবে, যে প্রত্যেকেই তার তার জায়গা থেকে, আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে কী পোশাক পরছে, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে কেমন পোশাক পরছে, আরেকজনের ফ্যামিলি, প্রত্যেকে যদি এই জিনিসগুলো কন্ট্রোল করে এবং তারা যেন অহেতুক নিজেদেরকে সৌন্দর্যের একটা উপকরণ হিসেবে মানুষের সামনে উপস্থাপন না করে, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অনেকাংশে মনে হয় এটা। আপনি তরুণদের কথা বলছেন, যুবকদের কথা বলছেন, তাদের মধ্যে একটা কিন্তু প্রশ্ন আছে যে পর্দা কি নারী স্বাধীনতার পথে বাধা? নারী স্বাধীনতার প্রতি বাধা অবশ্যই না। কারণ বলবো যে যে সমস্ত নারীরা পর্দা করছেন, যে সমস্ত মুসলিম নারীরা, এখন প্রযুক্তির যুগ, আধুনিক যুগ, তাই না? তো এখন কোনো ক্ষেত্রে কোনো নারী এই যে হিজাব পরা বা পর্দা করা বা শালীন পোশাক পরা, কোনো ক্ষেত্রেই তাদের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। এবং ইসলাম কিন্তু একটা আধুনিক ধর্ম, আমরা যদি বলি আধুনিক জীবন ব্যবস্থা, এবং এই জীবন ব্যবস্থায় নারীকে কিন্তু যে কোনো হালাল কাজ করতে বা বাইরে যেতে নিষেধ করছে না ইসলাম। যে কোনো জায়গায় সে যেতে পারে, যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারে, যদি সেটা হালাল হয় নারী পুরুষ উভয়ের জন্যই। কিন্তু সে যদি তার পোশাক আশাক চালচলনে শালীন থাকে, তাহলে কিন্তু এখানে স্বাধীনতার হস্তক্ষেপ বলা যাবে না। এখন যদি আমি ধরে নেই যে পোশাক পরলেই আমি পরাধীন হয়ে গেলাম, এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি নারী হিসেবে, আমি স্বাধীনভাবে আমার বক্তব্য উপস্থাপন করতে পারছি, আমি স্বাধীনভাবে সমাজের অন্যায় অসঙ্গতিগুলো তুলে ধরতে পারছি, আমাকে নিষেধ করার কেউ নেই, আমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। এখন এই যে আমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যেতে চাই, আমি যদি শালীন পোশাক পরি, আমার বরং আরও সমস্যা এবং প্রতিবন্ধকতা কম হবে। সেখানে তো কোনো ক্রমেই পর্দা বা হিজাব এটার অন্তরায়, স্বাধীনতার অন্তরায় এটা বলা যাবে না। পাশ্চাত্য সংস্কৃতির আমরা অনুসরণ করলেই বোধহয় আমরা আধুনিক হব, আমরা স্বাধীন হব। হ্যাঁ, কিন্তু অন্য বিজাতীয় সংস্কৃতি ধারণ করে আমরা তো নিজেদেরকে আসলে পরাধীনতারই
আমরা যদি আমাদের দেশীয় সংস্কৃতির কথা চিন্তা করি, একটু আগে আপা যেটা বললেন যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতিও কিন্তু অনেক শালীন। এরকম রোকেয়ার কথা বলি, উনি নারী স্বাধীনতার জন্য কত কিছু করেছেন, কত চিন্তা করেছেন, কত আধুনিক কোরআনের সঠিক ব্যাখ্যা এটা যেন সবাই জানে বোঝানোর চেষ্টা করেছেন। উনি কোথায় কি সমাজের কুসংস্কারগুলো দূর করার চেষ্টা করেছেন। তো উনি কি স্বাধীন ছিলেন না আমরা বলবো? উনি তো অবশ্যই স্বাধীন ছিলেন। তো সেই জন্য পোশাক আশাক কখনো নারী স্বাধীনতার অন্তরায় হতে পারে না। এটা একটা আমাদের মানসিকতা এবং আমাদের অন্য সংস্কৃতির উপর ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা বলবো। আচ্ছা, আপনার কি এটা তো আগ্রহের কথা বললেন, আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, কেউ কি এরকম উদাসীন কেউ থাকতে পারে, বা কিছু যুবক তরুণ থাকতে পারে উদাসীন, কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই উদাসীনতা এখানে কাজ করছে, কারণ নিজের ধর্মটাকে তো জানতে পারছে না, জানছে না। আল্লাহ এই যে পোশাকের বিধান দিলেন, পর্দার বিধান দিলেন, নারী পুরুষ উভয়ের জন্যই দিলেন, এবং সেটা তো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই তরুণ সমাজকে জানাতে হবে। এই জানানোর দায়িত্বটা কার? একটু আগে আপা বলেছেন যে বাড়িতে এখন আমার মেয়ে বা আমার ছেলে কি পোশাক পরবে, এটা তো যখন ওরা আমার অধীনে থাকে তখন তো আমিই কিনে দিই। তা আমি ওই পোশাকগুলো ওদেরকে কেন কিনে দিই? হ্যাঁ, এই ব্যাপার একটা। অন্য নারীকে যে সম্মান করতে হবে, হ্যাঁ, অন্য লিঙ্গের বিপরীত লিঙ্গের কাউকে যে সম্মান করতে হবে, এটা কার কাছ থেকে শিখবে? আমার কাছ থেকেই শিখবে, পরিবার থেকে শিখবে, সমাজের আশেপাশের মানুষের কাছ থেকে শিখবে, বিদ্যালয়ে যখন যাবে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে থেকে শিখবে। তো বাচ্চারা উদাসীন কেন উদাসীন, এটা ওদের দোষ দিলে হবে না। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। এখন যেমন মিডিয়ার যুগ, হাতের কাছেই ওরা স্মার্টফোন ব্যবহার করছে। তা আমরা এই মিডিয়ার মাধ্যমেও কিন্তু এই সচেতনতাটা বাড়াতে পারি, এই উদাসীনতাটা দূর করতে পারি। পর্দার প্রথাকে আপনার সামাজিকভাবে আপনার যদি সামাজিক নিরাপত্তা বিধানের জন্য, হ্যাঁ, আমরা যদি নারীর মর্যাদার কথা আপনারা যা দুজনই বলেছেন, নারীর সম্মানের কথা বলেছেন, এটি কিভাবে আমাদের শিক্ষার্থীরা পাবে? আমাদের যদি স্কুল সিলেবাসে, কলেজ ভার্সিটির সিলেবাসে যদি নারীর মর্যাদা এবং সম্মানের ব্যাপক আলোচনা হয় এবং সে গুরুত্ব সেখানে আরোপ করা হয়, তাহলে এটি আরও সুন্দর হয় না? শিক্ষা দেওয়ার প্রথম দায়িত্ব হচ্ছে নিজের পরিবার বা ঘর। এই ঘর যখন শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে তখন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে। যতদিন ঘরে আছে বা মানে পরিবারের সাথে আছে, তো পরিবার তাদের মতো করে, এটা কিন্তু ইনফর্মাল, কোনো ফর্মাল এডুকেশন না পরিবারের, যেটা কিন্তু এটা খুবই মৌলিক শিক্ষা বিষয়গুলো যেটা পরিবার থেকে শেখানো হয়। এখন পরিবার যতটুকু পারছে শেখাচ্ছে, বাকিটুকু যাচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাসের মধ্যে কে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হিসাব নিকাশ করতে শিখবে, এগুলো মানে খুব ভালো যত্ন সহকারে শেখানো হয় এবং সিলেবাসের মধ্যে খুব সুন্দর করে ঢোকানো থাকে। কিন্তু একজন মানুষ কিভাবে মানুষ হিসেবে গড়ে উঠবে, সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক এবং সৃষ্টিকর্তা তার জন্য কোন বিধানগুলো রেখেছে, এইগুলো না আমাদেরকে একদম অজ্ঞতার মধ্যে রাখা হয়। তো এটা যদি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং ম্যাথ বলেন, সায়েন্স বলেন, ইংলিশ বলেন, এগুলোর মধ্যে যদি সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে এই শিক্ষাটাও দেওয়া হয়, তাহলে একজন মানুষ সে নিজেকে মানুষ হিসেবে চিনতে শিখবে, গড়ে তুলতে শিখবে এবং তার বাকি চলার পথগুলো এতটা স্মুথ হবে, তখন সে কিন্তু আর করাপশন করবে না, সে ইপটিজিংয়ের মতো জায়গায় যাবে না। দুজনকেই আমি বলবো যে বাংলাদেশের শহর ও গ্রাম এলাকায় পর্দা প্রথার চর্চায় কি আপনারা কি কোনো ভিন্নতা দেখেন? না, ভিন্নতা তো অবশ্যই আছে। সবাই এখন এই আকাশ সংস্কৃতির প্রভাবে তারাও কিন্তু গ্রামের ছেলেমেয়েরাও আজকাল এই পাশ্চাত্য পোশাকেই অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তবুও আমাদের অজপাড়াগাঁয়ের দিকে যদি আমরা তাকাই, যে বয়স্ক নারীরা যারা, বয়স্ক মহিলারা যারা, আমি দেখছি যে তারা বেশ ভালো মানে একেবারে হিজাব মেনটেন করে চলছেন, কিন্তু তার সাথে নাতনি যা যাচ্ছেন সে ওয়েস্টার্ন ড্রেসে আছে। এরকম একটা অবস্থা আমরা শহর গ্রাম দুই জায়গাতে এরকমই দেখতে পাই। পোশাকের ব্যাপার, এটা পোশাকের ব্যাপার। আর আরেকটা বিষয় যদি আমরা সামাজিকতার দিক থেকে দেখি, সেখানে দেখবো যে গ্রামের বাড়িগুলো কিন্তু মানে ইজি অ্যাক্সেস, সহজেই যে কেউ একজনের বাড়ির মধ্যে ঢুকে চলে যায়। গেটটাকে এভাবে বন্ধ করা থাকে না, যেটা কোরআনে দেয়া আছে যে তোমরা অবশ্যই বাইরে থেকে অনুমতি নিবে তারপরে ঢুকবে। এটা কিন্তু আমাদের ওই আগের যুগের মতোই আছে, ওপেন, যে কেউ যে কোনো সময় ঢুকে পড়ে। এটা মেয়েদের জন্য খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেক সময়। কিন্তু শহরে এই জিনিসগুলো আবার একটু ভালো, যে আমার গেট লাগানো আছে, কলিং বেলে দিবে, নক দিবে, আমি
আমরা খুললে তৈরি তারপরে হয়ে তারপর খুলবো এটা যে একটা বিষয় মাহরাম আছে। কেউ না হলে এখানে গায়রে একটা মাহরুম কেউ, ডিফারেন্স এখানে আছে। একটা- আরেকটা ডিফারেন্স হচ্ছে গ্রামের দিকে আমার আলাদা একটা রুম আছে, আমি ঢুকলে সেখানে রুমটা বন্ধ করে দিচ্ছি। আর শহরের একই ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো রুম, সবসময় দরজা বন্ধ করে থাকাটা আর কি ফিজিবল হয় না, এবং সেটা খুব খারাপও দেখায়। ফলে আমি রুমের মধ্যে যখন থাকছি তখনও কিন্তু আবার আমার যে শালীনতাপূর্ণ পোশাক মেনটেন করা, এটা অনেক সময় হয় না যদি এটা যৌথ ফ্যামিলি হয়, সেখানে আবার একটু সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। বিশেষ করে মসজিদের যিনি খতিব, হুম, তিনি তো সপ্তাহান্তে শুক্রবারে সবাইকে পেয়ে যান। হুম, আমার দৃষ্টিতে আমি দেখেছি যে কোনো ছেলে, হুম। ছোট ছেলে, সেও বাবার সাথে জুমার মসজিদে নামাজে যাচ্ছে। যায়। হুম, হুম। সবাইকে যেখানে আমাদের সম্মানিত সহজে পেয়ে খতিবগণ পেয়ে যান, তখন কিন্তু ওনারা এই বিষয়গুলো আনতে একটা পারে, বড় সুযোগ থাকে ওনাদের ওনাদের মধ্যে। আলোচনার মধ্যে আনতে এই পারে, বিষয়টি হ্যাঁ। আসতে পারে। আপনারা কি মনে করেন? যে আমাদের যারা মসজিদের ইমাম এবং খতিব ওনারা যারা আছেন, ওনারা যদি প্রত্যেক নামাজের সময় একটু করে বিষয়গুলোকে সচেতনামূলক আলোচনার মাধ্যমে নিয়ে আসেন, এবং জুমার খুতবার সময় যদি এই খুতবায় যে বাংলা বয়ান করেন হ্যাঁ, তার মধ্যে এটা মানে আনেন। বিশেষ গুরুত্ব সহকারে যদি ওনারা এটাকে তুলে ধরেন, এবং কিভাবে তারা গ্রামের সাধারণ জনগণ কিভাবে এটাকে নিজেদের প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন, এই গাইডলাইনগুলো যদি ওনারা দিয়ে দেন, তাহলে আমার মনে হয় এটা অনেক ভালো কাজ করবে। কিন্তু আমার ইনশাআল্লাহ। কাছে আরেকটা যেটা মনে হয়, আমাদের শহরের কিছু মসজিদে মেয়েদের আলাদা জামাতের ব্যবস্থা আছে, গ্রামে নেই বলতে বেশি গেলে, নাই, খুব হ্যাঁ। বেশি নাই। হ্যাঁ, তো এরকম যদি করা যায় যে গ্রামের যে মসজিদগুলো আছে অন্তত শুক্রবার দিন মহিলাদের জন্য যদি জুমার, পাশে জুমার একটা ব্যবস্থা করা যায়, কারণ এখানে নারী পুরুষ এই খুতবায় উভয়ের অংশগ্রহণ, মানে উপস্থিতি প্রয়োজন। কারণ শুধু পুরুষরা শুনে এসে যখন একটা বাড়িতে তার মেয়েকে বলবেন যে বা স্ত্রীকে বলবেন, তখন তারা ওটা সঠিক ইয়েভাবে মানতে নাও হবে। নিতে পারেন। তো সেই জন্য মহিলাদের জন্যও আমার মনে হয় এরকম ব্যবস্থা রাখা যেতে পারে। কারণ বেশিরভাগই গ্রামের মসজিদগুলো দেখা যায় যে মাঠের পাশে হয়, কিছু একটা খোলা জায়গা আছে, বা এমন কোনো জায়গা মসজিদের পাশে যে সমস্ত বাড়ি আছে বা খোলা মাঠ আছে, সেখানে আলাদা করে ঘেরাও করে মাইক দেয়া হলো, সাথে যেগুলোতে লাগোয়া কিছু জায়গা আছে, যে আছে, যদি হ্যাঁ, করেন হ্যাঁ। যে মহিলারা ওখানে গেলেন, তারাও আলোচনাটা শুনলেন, খুতবা না, যদি শুনলেন, সুযোগ থাকে তো সুযোগ খুবই ভালো থাকলে কথা। এরকম করা যেতে পারে। কারণ মহিলারাও যদি শোনেন ব্যাপারগুলো, যে হ্যাঁ তাদেরকেও মেনে চলতে হবে, এবং মারা মেয়েদেরকে সাথে নিয়ে যাবেন, ছেলেমেয়েদেরকেও বলবে। বাবারা যেমন ছেলেদেরকে সাথে নিয়ে মসজিদে যাচ্ছে, মারাও মেয়েদেরকে সাথে নিয়ে যাবেন, ওখানে আপনি শুনবেন, বলতে চাচ্ছেন যে আলোচনা একজন শুনবেন। এই সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কি অভিজ্ঞতা, আপনি মনে করেন যে আর কিছু বলার আছে কিনা যা অসম্পূর্ণ থেকে যেতে না, পারে? এটা অবশ্যই, মানে আমরা যদি পর্দার কথা বলি, শুধু নারীর পর্দাই যে সামাজিক নিরাপত্তা বিধান করার জন্য যথেষ্ট, বিষয়টা এরকম না। এটার সাথে সাথে সহায়ক শক্তি হিসেবে পুরুষের পর্দার বিধান এটা খুবই জরুরি। যেটা আপা বলেছেন যে সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ প্রথমে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যে মুমিন নারীদেরকে বলেন। সুতরাং মানে আলাদাভাবে দুজনকে অ্যাড্রেস করা হয়েছে। ছেলেদের বা পুরুষদের দায়িত্ব এখানে বেশি, যে তারা নিজেদেরকে সংযত রাখবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তারা পরিবারের কর্তা, সুতরাং এই পরিবারে তার স্ত্রী, তার মা, তার বোন, তার মেয়ে, যে পজিশনে আছে না কেন, প্রত্যেককে পর্দার মধ্যে রাখা, তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া, যেখানে তারা তাদের শালীনতাকে সুষ্ঠুভাবে বজায় রেখে চলতে পারবে। এই দায়িত্ব কিন্তু ওই পরিবার প্রধানের। সন্তানদেরকে সেইভাবে শিক্ষা দেয়া যাতে করে ছেলে সন্তান যারা থাকছে তারা যেন কখনো মেয়েদেরকে অসম্মান না করে, তাদের দ্বারা যেন মেয়েরা লাঞ্ছিত অপমানিত না হয়। পরিবার থেকে দেখে তারা কিন্তু এই সম্মান দিতে শিখবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মেয়েদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা হাদিস এবং কোরআন থেকে জানি। সুতরাং তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে আদর করতে হবে, যেই পজিশনে থেকে যেটা তাদের প্রাপ্য। এটা আপনারা যে বললেন, দুজনই বলেছেন যে পুরুষের দায়িত্বটা বেশি। পুরুষ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে তার আর্থিক যে সামর্থ্য, হ্যাঁ, তার যে প্রয়োজনীয় কর্মসংস্থান, এগুলো দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। কাজে রাষ্ট্র ব্যবস্থা যদি আল্লাহর হুকুম মতো পরিচালিত না হয়, তাহলে অবশ্যই দেখা যাবে যে কিছু পুরুষ ভালো আছে, কিন্তু বেশিরভাগ পুরুষ কিন্তু সেভাবে সেই সুযোগ পাচ্ছেন না। কাজে এই রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই সকল পুরুষ সকল নারীর যে প্রতি যে দায়িত্ব, সেটা পালিত হতে পারে, তারা এটা সে তো অবশ্যই। সামর্থ্য অর্জন করতে পারে নারী পুরুষ, এবং তারাও তাদের সন্তানদের ব্যাপারে
শুধু সন্তান সচেতন নয়, হতে পারে। নিকট আত্মীয় স্বজন প্রতিবেশীর যে দায়িত্ব আছে সেটাও তারা পালন করতে করতে পারবে বলে আমার মনে হয়। যে শুধুমাত্র একজন মানুষ চেষ্টা করলে বা একটা পরিবার একটা সমাজ চেষ্টা করলে কিন্তু সার্বিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সম্ভব হয় না। যতক্ষণ না রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিসকে পেট্রোনাইজ করা হয় ততক্ষণ পর্যন্ত ওটা সমাজে সুন্দর মতো প্রতিষ্ঠিত হয় না, প্রতিফলিত হয় না। এবং সেইটার যে সুফল এটা কিন্তু সাধারণ জনগণ পায় না। এজন্য অবশ্যই এখানে রাষ্ট্রের একটা বড় বিরাট ভূমিকা আছে। ভূমিকা রয়েছে। সাপোর্টিং যত মেটেরিয়ালস আছে এগুলো সরকারকে বা রাষ্ট্রকে দিতে হবে, তাহলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে নিজেদের এগুলো করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাদের উভয়কেই। দর্শকবৃন্দ, আজকে যতটুকু আমরা চেষ্টা করলাম এটা একটা প্রচেষ্টা। এই বিষয়ের উপরে আরও আলোচনা হওয়া দরকার। তার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করতে পারি, যেমন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিল এবং ধর্মীয় সভা, এর মাধ্যমে আমরা এই বিষয়টিকে আরও আলোকপাত করতে পারি এবং জনগণকে, মুসলিম উম্মাহকে যেন আমরা জানাতে পারি। আর তাই জন্য হয়। আল্লাহ হাফিজ।